মশিউল ভাইয়ের প্রবন্ধটা খুব ভালো হয়েছে কিন্তু মশিউল ভাইয়ের হলো যে যে ওনাকে আমরা কিন্তু ইয়ে বলি যে রুশ, যেহেতু ওনার ব্যাকগ্রাউন্ড মানে পেট্রিস লুবাম্বা ইউনিভার্সিটিতে পড়ছেন, তো আমরা ওনাকে কিন্তু পার্সোনালি মশিউলভিস্কি আলমভ বলি। পরে ওনার উপন্যাস পড়তে গেলাম, ওনার একটা উপন্যাস আছে যেভাবে নাই হয়ে গেলাম, এই উপন্যাসটা খুব ইন্টারেস্টিং। ওখানে হলো লেখক, ওই উপন্যাসের লেখক উনি, তারপরে হলো ওই উপন্যাসের শুরুতে একটা ইন্ট্রো লিখছে আবার উনি, তারপরে ওই উপন্যাস যে লেখকের ফার্স্ট পার্সনে বর্ণনা করা, সেই উপন্যাসটা পড়তে পড়তে মনে হয় যে ওই লোকটা উনি। তারপরে ওই লেখক একটা ট্রমাটিক একটা স্বপ্ন, দুঃস্বপ্নের দৃশ্য বর্ণনা দেয়, সেখানেও দেখা যায় একটা মানে জঙ্গি বা এরকম হত্যাকারী মশিউল আলমকেই হত্যা করার জন্য যাচ্ছে, এবং খুব ইন্টারেস্টিং একটা উপন্যাস। তখন ওখানে দেখলাম উনি এটা জানেন যে ওনাকে যে আমরা মশিউলভিস্কি আলমভ বলি ওইটা জানেন। ওখানে লিখছে যে মশিউল, আপনি রুশ ইয়ে থেকে বের হয়ে আসেন, তাই না? হ্যাঁ, বলেন তাহলে, শুরু করেন তাহলে। আমি তনুশ্রীর সঙ্গে দ্বিতীয় রাত যে উপন্যাসটি, সেই উপন্যাসটি পড়ে খুব এক রাতেই এই উপন্যাসটি শেষ করেছিলাম, এবং পণ্ডিতি করার জন্য পড়া নাই। আমি খুব কম বই পড়ি, তার মধ্যে তনুশ্রীর সাথে দ্বিতীয় রাত উপন্যাসটি আমার খুব ভালো লেগেছিল। বেশ কিছু প্রশ্ন আমি তাকে করতে চাই। এই উপন্যাসের ভিতরে একটা জায়গায় আছে যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তারা যখন মস্কোতে লোক পাঠাতো, সেই মস্কোতে লোক পাঠানোর মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাথে যারা গরিব কমিউনিস্ট পার্টি, তাদের ছেলেমেয়েরা সেখানে যেতে পারছে না, এবং ধনীরা কোনো রকম টাকা পয়সা দিয়ে, ধনী কমিউনিস্ট পার্টির যারা সংগঠন, তারা টাকা দিয়ে মস্কোতে লোক পাঠাচ্ছেন, এরকম একটা জায়গায় প্রসঙ্গ আছে। এইটা একই সাথে তনুশ্রীর সঙ্গে দ্বিতীয় রাত, এই উপন্যাসটি আসলে মস্কোয় মানে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার একটা গল্প, কিন্তু সেই গল্পকে কমিউনিকেট করার জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অনেকগুলো ঘটনা এখানে জড়িয়েছে। এবং এই যে জড়ানোটা, যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির যে ভুল, অথবা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার যে ভুল, অথবা আমরা মনে করি, আমি প্রশ্ন করতে চাই যে আপনি যখন সোভিয়েত ইউনিয়নের ওই যে ভাঙা চোরা যখন ভেঙে পড়ছে, তখন বেশ কিছু প্রসঙ্গ আপনার আছে যে দুই বৃদ্ধ তারা বাড়ি ছাড়তে চাচ্ছেন না, মানে তারা মারা যাওয়ার আগ পর্যন্ত সরকারি যে বাড়ি, সেটা তরুণরা নিতে পারছে না, তরুণরা নিতে চায়, তাদের মেরে ফেলতে চায়। এই যে পরিস্থিতিগুলো মানে তনুশ্রীর সঙ্গে দ্বিতীয় রাত উপন্যাসের মধ্যে এনেছে, এর কোথাও কি আপনি আপনার কি কোথাও বাস্তব মানে পর্যবেক্ষণ আছে যে এই যে চরিত্র তৈরিতে আপনি কি বাস্তব অনেকগুলো অনুষঙ্গ এখান থেকে নিয়েছেন, দুই পার থেকে, যেমন বাংলাদেশের প্রসঙ্গ যেগুলো এসেছে, ওপারে ওই যে প্রসঙ্গগুলো এসেছে, আপনি কি সেরকম বাস্তব কোনো অনুষঙ্গ নিয়েছেন এই উপন্যাসে? আমি একটু বলি যে এই উপন্যাসটা খুব আলোচনা হয়। আমি মনে করি যে এটা একটা প্রিম্যাচিউরড বেবি। এটা উপন্যাস হিসাবে খুবই খারাপ, দুর্বল একটা উপন্যাস। এটা একটা গল্প যেটার আয়তন হচ্ছে ১৩০ পৃষ্ঠা, কিন্তু উপন্যাস যে একটা বড় গভীর বিষয়, এবং ওইটা একটা বড় একটা নদীর মতো, যার ভিতরে নামলে মনে হয় চারদিক থেকে স্রোত আমাকে টেনে নিয়ে যাচ্ছে, ওরকম কোনো ঘটনা এই উপন্যাসের মধ্যে ঘটে না। মানে পাঠককে ওরকম আমার মনে হয় এরকম। এখন পাঠক বিভিন্ন রকমের, আমি জানি না অন্যদের কার কি মনে হয়েছে। আর একটা মনে হতে পারে যে নামটা চমকপ্রদ, আমার প্রকাশক এই বই বের করেছিলেন নাম শুনে, যেটা অনেক বিক্রি হবে। আর একটা জিনিস হচ্ছে যে দ্বিতীয় রাত একটা মেয়ের সঙ্গে, এটা ভীষণ রগে একটা ব্যাপার হবে, এটাও একটা আগ্রহের বিষয়। আমার মনে আছে এটা প্রথম বছরে অনেকগুলি কপি বিক্রি হয়েছিল। আর যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই উপন্যাসটা লেখা আসলে উত্তম পুরুষের কাহিনী লেখার একটা সমস্যা হচ্ছে, সরল পাঠক লেখক থেকে, এই যে লেখকের কাছ থেকে, লেখককে এই প্রোটাগনিস্ট থেকে আলাদা করতে পারে না। মনে করে যে লেখক নিজেই বুঝি হাবিব, এই ছেলেটার নাম হাবিব, যার বয়স ২১ বছর মাত্র। ২১ বছর বয়সের একটা ছেলের কি রাজনৈতিক ম্যাচিউরিটি থাকে, সে সমাজতন্ত্রের কি বোঝে,
আর কি বোঝে না, কতটুকু বোঝে, সমাজতন্ত্র বা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাচ্ছে এই জন্য সে কান্নাকাটি করছে, এবং এটাকে অন্যরা দেখছে, তার বন্ধু বান্ধব দেখছে ইউ আর সো নাইভ, মানে তুই একটা গর্ধ বোকা। আমরা এই সময়ে সিঙ্গাপুর গিয়ে, ব্যাংকক গিয়ে বা তুরস্ক গিয়ে এটা সেটা এনে বিক্রি করে ধনী হয়ে যাচ্ছি, মিলিয়নিয়ার হয়ে যাচ্ছি, আর তুই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাচ্ছে এই জন্য কান্নাকাটি করছিস। এইসব চরিত্রের গল্প এগুলো। এখানে আমার কোনো বক্তব্য, আমি মানে লেখক যে বলে যে এই উপন্যাসে আপনি কি বললেন, কি দেখালেন, বা এই যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সম্পর্কে যেটা বলা হলো, সেটা তো লেখকের কোনো স্টেটমেন্ট না। লেখক কতগুলো চরিত্রের গল্প করছে, লেখকের চরিত্রগুলো গল্প করছে, যে বলছে যে আমার ভাই দিনাজপুরের ক্ষেত মজুর সমিতি করে, তার ছোট ভাই চান্স পায়নি মস্কো যাওয়ার, কিন্তু মৈত্রী সমিতি, সোভিয়েত বাংলাদেশ মৈত্রী সমিতির কোনো বড় অফিসার তার ভাই, তার আত্মীয়, যার সঙ্গে কোনোদিন ছাত্র ইউনিয়ন বা খেলাঘর বা যুব মানে কমিউনিস্ট পার্টির কোনো কোনো সম্পর্কই নেই, সে চলে গেছে মস্কো। এগুলি হচ্ছে গল্প, ওইখানকার গল্প। এই গল্পগুলোর তো সত্য মিথ্যা আমার যাচাই করা উপন্যাসিকের কাজ না, বা আমি এটা করতেও পারবো না। কিন্তু আপনার প্রশ্নটা যদি এটা হয় যে এই গল্পগুলো রিয়েল কিনা, এই গল্প রেফারেন্সগুলো সত্য কিনা, তাহলে আমি বলবো হ্যাঁ এগুলো সত্য। বা যদি ধরেন যে ওইখানে একটা বৃদ্ধার গল্প আছে, যেটা খুবই একটা মর্মান্তিক একটা এপিসোড, সেখানে দেখা যাচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যাচ্ছে, রাষ্ট্রীয় সম্পদ যখন ব্যক্তি মালিকানায় দিয়ে দেওয়া হচ্ছে, তখন যেই বাসায় থাকতো, যে সব তো সরকারি ফ্ল্যাট, যে ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটটা রাষ্ট্র তাকে তার মালিকানা দিয়ে দিত। তো এই ছেলেটার মানে হাবিব নামের ছেলেটার একদিন সন্ধ্যার পরে, সেদিন আবহাওয়া খুব খারাপ, মানে বরফ গলে গিয়েছিল, বরফ আবার তাপমাত্রা অনেক নিচে নেমে যাওয়ার পরে চারপাশ খুব পিচ্ছিল হয়ে গেছে, তখন প্রচুর মানুষ, এরকম পরিস্থিতিতে প্রচুর মানুষ আছাড় খেয়ে পড়ে। তো এক বৃদ্ধা পড়ে গেছেন আর উঠতে পারছেন না, খুবই বৃদ্ধা। হাবিব গিয়ে তাকে তোলে এবং বাস স্ট্যান্ডে নিয়ে গিয়ে তাকে বাসে তুলিয়ে দেন। তখন বৃদ্ধা এতই বৃদ্ধা যে তুমি বলে যে তুমি আমাকে একটু আমার বাসায় পৌঁছে দিয়ে আসো। তখন সে তার সঙ্গে যায়, গিয়ে তার কাছে তাকে দেখে যে সে একা, সম্পূর্ণ একা, তার স্বামী মারা গেছে, তার মেয়ে বা ছেলে দূরের কোনো শহরে থাকে, তাকে দেখার কেউ নেই। কিন্তু সে যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের সে মালিক হয়ে গেছে, এবং তাকে এখন দেখাশোনা করে কতগুলো ছেলে মেয়ে, তরুণ, যারা এরকম একটা সংগঠন করেছে, যারা এইসব মানে মানে আত্মীয় স্বজনহীন ভেটেরানদের দেখাশোনা করে। তো আমি এটার বাস্তবিক সূত্র হচ্ছে, একদিন আমি পত্রিকায় একটা খবর দেখেছিলাম যে লেনিনগ্রাদে এরকম একটা গ্রুপ বেরিয়েছে যারা এই সমস্ত বৃদ্ধাদের প্রতারণা করে। তো সেই আইডিয়া থেকে, এবং প্রতারণা করে এবং অনেক সময় সহিংস ঘটনা ঘটায়, মেরে ফেলে, বিষ খাওয়ায়, মানে এটা করে যে তাদের মানে মালিকানাটা লিখিয়ে নেয়, ভালোবাসা বা স্নেহ, আদর, যত্ন এগুলি দেখিয়ে লিখিয়ে নেয়। তারপরে যদি দেখে যে মারা যাচ্ছে না, তখন এরকম হয়তো একটা দুটো ঘটনা ঘটেছে, একটা দুটো ঘটনা ঘটেছে বলে একটি খবর হয়েছে। যদি আকছার ঘটতো তাহলে এটা কোনো খবর থাকতো না। তার মানে এই না যে এইটা একটা প্রফেশনাল গ্রুপ দাঁড়িয়ে গেছে যারা এই কাজই করতো। তারা আসলে হয়তো স্নেহ, ভালোবাসা এবং যত্ন করার জন্যই তরুণরা এটা করতো, কিন্তু তাদের মধ্যে দু একটা ঘটনা হয়তো ঘটেছে। তো এই ছেলেটার এই অভিজ্ঞতা থেকে এই বর্ণনাটা এসছে। এরকম ওইখানে মানে দুটো চরিত্র কাল্পনিক, হাবিব এবং তনুশ্রী, দুটো চরিত্র কাল্পনিক, কিন্তু যে পটভূমিটা, যে সময়টা, এগুলো তো বাস্তব থেকে নেয়া, তার কিছু কল্পনা মেশানো, চরিত্রগুলো হয়তো কল্পিত, কিন্তু পরিস্থিতিটা, পটভূমিটা বাস্তব থেকেই না। মশিভাইয়ের এই যে সোভিয়েত পর্ব, এইটা হলো আমার কাছে মানে আমি মশিভাইয়ের লেখা আগে থেকে পড়ি, মনোযোগ দিয়ে পড়ি, কিন্তু রিসেন্টলি এই ক্যাম্পের উদ্দেশ্যে যে পড়া শুরু করলাম, তাতে আমার কাছে মনে হলো যে এইটা আমাদের যে বুদ্ধিভিত্তিক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মধ্যে রুশ সাহিত্য এবং সমাজতন্ত্র যে একটা পর্ব,
এই পর্বটার একটা মিসিং লিঙ্ক মশিউল আলম আসলে। তো আমার কাছে বারবার মনে পড়ে এই যে যুবশ্রী বুলবার পড়তে পড়তে, ওটা উনি মূলত দ্বিজেন শর্মাকে নিয়ে লিখেছেন। তো এইটা পড়তে গিয়ে আমার কাছে মনে পড়লো যে এই যে প্রক্রিয়াটা, এই সোভিয়েত ইউনিয়নে আমাদের এখান থেকে মানুষ পড়তে যাওয়া, এই প্রক্রিয়ার শুরুটা কোথায় হয়েছিল আর কি। তো মুজফ্ফর আহমেদের আত্মজীবনী পড়তে গিয়ে দেখলাম যে এটার শুরুটা খুব ইন্টারেস্টিং। ইংরেজ শাসনাধীনে যখন মুসলিমদের একটা অংশ, মুসলিম যুবকদের একটা অংশ প্রথম হলো বলল যে এইটা হলো দারুল হরব, মানে এটা হলো বিধর্মীদের একটা শাসন চলছে, এখান থেকে হলো হিজরত করা ফরজ হয়ে গেছে। তো ফলে তারা ভারতবর্ষ ত্যাগ করে তারা হলো আফগানিস্তান হয়ে ইয়েতে চলে গেল, সোভিয়েত ইউনিয়নে ঢুকলো। মূলত এই যে এই পাশের মানে আমাদের এশিয়ার দিকে যে অংশটা, সেখানে ঢুকলো এবং তাশখন্দে তারা হলো ইয়ে করলো, এবং সেখানে হলো শ্রমজীবী মানুষের জন্য যে বিশ্ববিদ্যালয় সেটা চালু হলো। এবং দেখা গেছে যে যারা জিহাদ করার জন্য, ইংরেজের শাসন থেকে মুক্ত হওয়ার জন্য, জিহাদ করার জন্য দেশ ত্যাগ করে সোভিয়েত ইউনিয়নে গেছে, তাদেরই একটা অংশ প্রথম সোভিয়েত ইউনিয়ন থেকে দেশে ব্যাক করে সমাজতান্ত্রিক আন্দোলন শুরু করলো। এটা মুজফ্ফর আহমেদের বইয়ে দীর্ঘ বর্ণনা দিয়ে লেখা আছে। তো এরপরে যেটা হয়েছে যে আমি মশিউল ভাইয়ের বইটা পড়তে পড়তে দেখলাম যে এই যে বাংলা ভাষা প্রগতি এবং রাদুঘা তারা যে প্রচুর সোভিয়েত বইপত্র বাংলায় অনুবাদ করত, কিন্তু দেখা গেছে কি যে তাদের মধ্যে মানে সংখ্যাটা কি, মানে এইটা হলো কমিউনিস্ট পার্টি বা এদের যে চর্চার কারণে পুরো অনুবাদ টিমে একজন মাত্র মুসলিম, এবং তিনি হলো হায়াত মামুন। তাই কি সত্যি এটা কিন্তু খালেদ চৌধুরী ছিলেন। তো মানে জিনিসগুলো হিস্ট্রিটা কিভাবে ইয়ে হলো, এবং দেখা গেছে কি যে মানে এই প্রসঙ্গটা তোলার একটা উদ্দেশ্য হলো যে মশিউল আলম গেছেন, এখানে হলো জাহিদ রেজা নূর গেছেন, কিন্তু আমরা হলো এখানে প্রচুর সায়েন্স ব্যাকগ্রাউন্ডে প্রচুর ছেলে মেয়ে কিন্তু ইয়েতে গেছেন, সোভিয়েত ইউনিয়নে গেছেন, তারা কিন্তু ওখান থেকে ফিরে আসছে, কিন্তু তারা বাংলাদেশে আছে, দেশের বাইরে আছে, তাদের একটা বড় ধরনের উপস্থিতি আছে। এবং আমি পার্সোনালিও দেখি যে আমাদের উপরে রুশ সাহিত্যের যে প্রভাব, আর পরবর্তীকালে ল্যাটিন আমেরিকা এবং মার্কেজের প্রভাবটা অনেক বড় হওয়ার আগে রুশ সাহিত্যের প্রভাব মানে বিদেশি সাহিত্যের মধ্যে সবচেয়ে আগে ছিল, সবচেয়ে বেশি ছিল। তো আমরা কিন্তু এই যে একটা বড় অংশ বাংলাদেশ থেকে বা পশ্চিমবঙ্গ থেকে রাশিয়ায় গেল, তাদের আর কোনো ট্রেস পাই না, আমাদের সাহিত্যের মধ্যে আর কোনো ট্রেস পাই না। এবং মশিউল আলমকে দেখলাম যে এইটা হলো তিনি মানে এই জিনিসটাকে উনি যে পড়তে গেছেন, এবং মানে কমিউনিস্ট পার্টির তরফ থেকে হোক বা তাদের মানে সুপারিশে হোক, এটাকে উনি হলো মানে স্বীকার করছেন, এবং শুধু স্বীকার না, যে এইটাকে সাহিত্যের মধ্যে নিয়ে আসা। মশিউল ভাই হলো সোভিয়েত ইউনিয়ন নিয়ে তো মানে তার আছে, সোভিয়েত ইউনিয়নের অভিজ্ঞতা নিয়ে তরুশ্রীর সাথে দ্বিতীয় রাত আছে, তারপরে হলো যুবস্কি বুলভার, যেটা হলো যে রোডটাতে ওই ইয়েটা ছিল প্রগতি প্রকাশনী ছিল, সেই রোড এবং তাদের যে অভিজ্ঞতা, সে এক মর্মান্তিক সেইটা উনি লিখছেন। এবং ওনার হলো যে একটা বড় উপন্যাসের দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিগত আলোচনায় উনি বলতেন যে একটা বড় উপন্যাস নিয়ে উনি কাজ শুরু করছেন। সেই উপন্যাসটা সম্পর্কে মশি ভাইয়ের সম্ভবত রুম নম্বর 2 বা এরকম, সেই উপন্যাসটা সম্পর্কে মশি ভাই জানতে চাই। এবং আরেকটা জিনিস জানতে চাই যে সোভিয়েত ইউনিয়নের মানে এই যে তার যে মানে টান, সেই টানটা কি নিজের যৌবনের একটা বড় অংশ সেখানে কাটিয়েছেন বলে, নাকি আরো কোনো মানে গভীর কোনো তাৎপর্য আছে তার এই আগ্রহের পেছনে? না, এটা প্রথমে বলি যে আসলে লেখক লেখার মানে কাহিনী লেখক মানে আখ্যান লেখক, তো তাকে তো কতগুলি কাহিনী লিখতে হয়, কতগুলি চরিত্র নিয়ে ডিল করতে হয়, কতগুলো একটা সময়ের মধ্যে, তো সে উপাদানগুলি কোথা থেকে পাবে? সে যে সমাজে বাস করে বা যে জায়গায় বাস করে, সেই তার চারপাশ থেকে সেই উপাদানগুলো নাই। আমার ভাগ্যক্রমে ঘটনাক্রমে আমি সোভিয়েত ইউনিয়নে ছিলাম এমন একটা সময় যখন
এই যে এত বড় একটা ব্যাপার, যে বলা হয় 20 শতকের সবচেয়ে বড় ঘটনা, সোভিয়েত সমাজতন্ত্র এবং 72 বছর টিকে থাকা একটা রাষ্ট্র, সেই রাষ্ট্র এবং সেই রাষ্ট্রকে কেন্দ্র করে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার আমাদের মতো দেশগুলোর কোটি কোটি মানুষের স্বপ্ন সেটা ভেঙে যাচ্ছে আমার চোখের সামনে। তো আমার মনে হয়েছে যে এটা একটা বড় ঘটনা, বড় বিষয়, যেটা নিয়ে উপন্যাস লেখা যায়। তো ওইটা নিয়ে আমি লিখতে শুরু করলাম। ওটা তনুশ্রীর সঙ্গে দ্বিতীয় রাত লিখতে শুরু করার ব্যাপারটাই হচ্ছে ওখান থেকেই শুরু হয়েছিল। কিন্তু মানে উপন্যাস লেখার জন্য যেরকম প্রস্তুতি দরকার, যতই আমি দস্তয়েভস্কি পড়ে থাকি না কেন, পাঠক হিসাবে পড়েছি, লেখক হিসাবে তো তখন পড়ি নাই, বা কলা কৌশল শিখি নাই, বা ওই জিনিসটা আমার ভিতরে আপনি প্রবেশ করে নাই। আমি এখন রুশ সাহিত্যের ক্লাসিক উপন্যাস পড়ে আমার ভিতরে যে মানে প্রতিক্রিয়া হয়, বা আমি যেভাবে আমার ভিতরে নাড়া জাগে, সেটা তো আমার পক্ষে রপ্ত করা জীবনে কখনো সম্ভব হবে কিনা জানি না। কারণ বাঙালি কথা সাহিত্যের মধ্যেই এই জিনিসটার কোনো নাই, ঝোঁক নাই, কোনো প্রবণতা আমি দেখি না। যেটা কিছু মাত্রায় পাওয়া যায় তারাশঙ্করের মধ্যে, বিশাল ব্যাপ্তি, কিছুটা অমিয় ভূষণ মজুমদারের মধ্যে পাওয়া যায়। কিন্তু তাছাড়া আপনার বঙ্কিম বলি বা রবীন্দ্রনাথ বলি বা আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় বা আমি যাদের ভক্ত তাদের বলি, তাদের ভিতরে তো সেই যে বিশাল মহানদী যে মহাস্রোত মানুষকে ভাসিয়ে নিয়ে যাবে উপন্যাস, সেই উপন্যাস তো লেখা আমাদের পক্ষে সম্ভব কিনা আমি জানি না। এখন আমার উদ্দেশ্য যে সেটাই, তাও না। কারণ 19 শতকের রাশিয়ায় যেভাবে উপন্যাস লেখা হয়েছে, এই 21 শতকে এসে রাশিয়ানরাও এইভাবে আর উপন্যাস লিখছে না, যে এটাকে মহা বড় ব্যাপার হতে হবে আকারে বা ব্যাপ্তিতে, ওরকমও না। দৃষ্টিভঙ্গি অনেক পরিবর্তন হয়েছে, নানা রকমের দৃষ্টিভঙ্গি এসেছে। কিন্তু এলিমেন্টের যেটা বললেন সেটা হচ্ছে ওই ঘটনা থেকে, যে রুশ সাহিত্যের সঙ্গে বাংলা সাহিত্যের সম্পর্ক রচিত করা, বা যেটা ব্রিজ বললেন, আমার মনে হয় না এরকম কোনো ঘটনা ঘটেছে। এটা আসলে ব্রিজ নয়, কারণ রুশ সাহিত্যের সঙ্গে বাংলা সাহিত্যের আমি কোনো ওই অর্থে মিল খুঁজে পাই না। একটা খুঁজে পাই সেটা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ পাঠক, লেখক না, সাধারণ পাঠক রুশ সাহিত্যটাকে কমিউনিকেট করতে পারে। মানে একেবারেই যে কোনোদিন সিরিয়াস সাহিত্য কখনো পড়ে না, তাকে এরকম পাঠককে আমি পুশকিনের গল্প পড়তে দিয়েছি, সে পড়ে মুগ্ধ। এবং একটা অচেনা সমাজ, অনেক দূরবর্তী সময়, 18 শতক, সেই সময়ের গল্প এত দূরের মানুষ কিভাবে কমিউনিকেট করে। তার মধ্যে আমি যে কথাগুলো বললাম, যে কতগুলি ইউনিভার্সাল হিউম্যান ট্রুথ, সেগুলো মানে সঞ্চারিত করার কোনো কৌশল হয়তো রুশ সাহিত্যের ভিতরে আছে। সেগুলি হচ্ছে একেবারে আবিষ্কার করা যাবে না, অলিক জিনিস, তাও না। সেটা হচ্ছে তাদের সারল্য, তাদের ভাষার সারল্য, তাদের অনুভূতি প্রকাশের সারল্য, যেটাকে তলস্তয় বলেন যে খাঁটি জিনিস আর নকল জিনিস আমি চিনতে পারি। খাঁটি আর্ট এবং নকল আর্ট চেনা যায়, উনি চিনতে পারেন। উনি চিনতে পারেন কিভাবে? উনি বলেন যে একটা উপন্যাস বা একটা গল্প পড়ে যদি আমার মনে হয় যে লেখক যা লিখেছেন, যে অভিজ্ঞতা, যে বোধ পাঠকের ভেতরে সঞ্চারিত করতে চেয়েছেন, সেটা তিনি নিজে অনুভব করেছেন কিনা, এটা তার রিয়াল ফিলিং কিনা। মানে শিল্পীর কাজই হচ্ছে নিজের অভিজ্ঞতা, খুবই সাবজেক্টিভ জিনিস, এই সাবজেক্টিভ রিয়ালাইজেশন অর ফিলিংটা অন্যের মধ্যে সঞ্চারিত করা। এবং উনি বলছেন যে ট্রু আর্ট হচ্ছে সেইটা যেটা খুব ভালোভাবে, খুব আর্টিস্টিক্যালি, মানে খুব সুন্দরভাবে এটা সঞ্চারিত করতে পারে। পরে বা আইতমাতভ, চিঙ্গিজ আইতমাতভ পরে, সোভিয়েত আমলের লেখক, বাংলাদেশের মানুষ এই যে প্রথম শিক্ষক বা জামিলা পড়ে যেভাবে বোঝে বা যেভাবে অভিভূত হয়, সেটা হচ্ছে তাদের এই যে ট্রুথফুলনেস টু লাইফ, এটার কারণে ঘটে না। কিন্তু বাংলাদেশের মানুষ চিঙ্গিস আইতমাতভ বা পড়ছে, দস্তয়েভস্কি বা চেকভ পড়ছে, এরকম কিন্তু মানে এটা জেনারেলি কি বলা যায়? মানে আমরা তো সাহিত্যিকদের যে
মানে অ্যাসোসিয়েশন, সেখানে হলো এই কথাগুলো শুনতে পাচ্ছি। কিন্তু সাহিত্যের বাইরে যদি আপনি যান তাহলে কিন্তু আমরা দেখি যে এখানে দুইটা, রুশ সাহিত্যের মধ্যে দুইটাই হলো মানে সাহিত্যিক পরিসরের বাইরে, রাজনৈতিক পরিসরের বা তারও বাইরে গেছে, দুইটা উপন্যাস বলা যায়। সেটা হলো একটা হলো ইস্পাত আর মা। হ্যাঁ, অস্ট্রোভস্কি এবং ম্যাক্সিম গোর্কির বাইরে কিন্তু আর রুশ সাহিত্যের সঙ্গে অন্যান্যরা মানে, এবং এই দুটো উপন্যাস হলো ব্যাপকভাবে কিন্তু এখনো ফুটপাতে পাওয়া যায়। এর বাইরে কিন্তু আমরা বলতে পারি না যে মানে ওইভাবে গেছে। এটা না, কিন্তু আমি একটু বলি যে পাঠক তো বিভিন্ন রকমের হয়। এখন এই যে ট্রুথফুলনেস যেটা বললাম, আসলে কি সব পাঠকের দাবি কি এরকম কিনা যে আমি যা দেখছি, নাটক থিয়েটার দেখতে গিয়ে যেটা দেখি বা গল্প পড়ি বা উপন্যাস পড়তে, সে কি আসলে সত্য দেখতে চায় বা সত্য উপলব্ধির মধ্যে যেতে চায়, বা সে হুমায়ুন আহমেদ পড়ে বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়ে কি প্রত্যাশা করে যে শরৎচন্দ্রের এই দত্তা উপন্যাসের মধ্যে বা পথের দাবির ভিতরে আমি আমার বাস্তব সমাজের রিপ্রেজেন্টেশনটা দেখতে চাই বা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না, এরকম রিজন, এরকম রেশনাল থট অধিকাংশ পাঠকের মনে কাজ করে না। এবং এই যে জনপ্রিয় হয় যেগুলো, ম্যাক্সিম গোর্কির মা বাংলাদেশে খুবই জনপ্রিয়, সারা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় উপন্যাসগুলোর একটা। কিভাবে জনপ্রিয় হয়? শুধু কমিউনিস্টদের মধ্যে এটা জনপ্রিয় না, বা শুধু শ্রমজীবী মানুষের মধ্যে এটা জনপ্রিয় তা না, এটা সাধারণ পাঠকের মধ্যে জনপ্রিয়। এটা কিভাবে ঘটে? আমার যেটা মনে হয় যে এই সমস্ত শিল্পীর মানে গল্প বলার ভঙ্গিতে, কারিগরিতে এমন একটা ব্যাপার থাকে যেটা পাঠকের, সরল পাঠকের ক্রিটিক্যাল মানে যে মাইন্ড, রেশনাল যে মাইন্ড, সেটাকে সাসপেন্ড করে দেয়। সে এমন একটা রিয়ালিটির মধ্যে ঢুকাতে পারে পাঠককে। হুমায়ুন আহমেদ পারতেন। হুমায়ুন আহমেদের একটা গল্প খুবই আনরিয়ালিস্টিক, ধরা যাক বাস্তব সমাজে, বাংলাদেশের মধ্যবিত্ত সমাজে এরকম বাস্তবে ঘটে না, এরকম একটা পরিস্থিতির মধ্যে হুমায়ুন আহমেদ পাঠককে নিয়ে যেতে পারেন এবং ঢোকার সাথে সাথে এই পাঠকের ক্রিটিক্যাল মাইন্ডকে সাসপেন্ড করে ফেলেন এবং তারপরে পাঠককে উনি ভাসিয়ে নিয়ে যাচ্ছেন, পাঠককে হাসাচ্ছেন, কাঁদাচ্ছেন, পাঠককে আবেগে আপ্লুত করছেন। এটা হচ্ছে ওই টেকনিকের মধ্যে ঘটে। হুমায়ুন আহমেদ প্রতিভাবান ছিলেন বলে, তার গল্প বলার ভঙ্গির ভেতরে এই জিনিসটা ছিল বলে উনি যে খুব সচেতনভাবে এটা করেছেন তা আমার মনে হয় না। এটা অনেক লেখকের ক্ষেত্রে, শরৎচন্দ্রের ক্ষেত্রে এটা ঘটেছে, বা এখনো যারা জনপ্রিয়, প্রচুর জনপ্রিয়, তাদের ক্ষেত্রে এটা ঘটে। অনেকের ক্ষেত্রে অনেক লেখক এটা ইচ্ছা করে, চেষ্টা করে করতে চান এবং হয়তো কিছুটা পারেন না। কিন্তু আপনার এই যে এই যে মা উপন্যাসের কথা বললেন, তো মা উপন্যাসের এই দিকটা। আরেকটা হচ্ছে এইটা বুঝে বলে রিয়েল লাইফকে বুঝবে না, রিয়েল লাইফকে কমিউনিকেট করতে পারবে না, বিপদটা এরকম না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি। আপনি বলছেন যে চিঙ্গিজ আইতমাতব কজন পড়েছে, ঠিক, এটা চিঙ্গিজ আইতমাতবের পাহাড় উস্তেপের আখ্যান কজন মানুষের হাতে পৌঁছেছে? পড়ে নাই। এই যে আমরা যারা লেখালেখি করি তাদের মধ্যে হয়তো কিছু পড়েছে। কিন্তু আমার এক আত্মীয়, ও ইন্টারমিডিয়েট পর্যন্ত পাশ করে যাচ্ছে, সে কোনোদিন কোনো গল্পের বই পড়েনি, কোনো উপন্যাস পড়েনি। তবে এটা কেমন? ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, কোনো গল্পের বই জীবনেও পড়লে না, কোনো উপন্যাস পড়লে না। আমি পড়তে চেষ্টা করেছি কিন্তু আমার ভালো লাগে না। তার চেয়ে মুভি দেখা অনেক ইন্টারেস্টিং। গল্পের মধ্যে কি থাকে? গল্পই তো থাকে, তাহলে মুভি দেখলেই তো হয়। এত 2 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে মুভি দেখলে গল্প কষ্ট করার দরকার কি? আমি তাকে পাহাড় উস্তেপের আখ্যান বইটা দিলাম, দিয়ে বললাম এই যে প্রথম শিক্ষক, প্রথম গল্পটা তুমি চেষ্টা করে দেখো তো পড়তে পারো কিনা। ওই কথা বলে আমি তার সঙ্গে আর যোগাযোগ করিনি। সে 1.5-2 ঘন্টা পর উঠে এসে আমাকে বলে আমি পড়ে ফেলেছি, পুরাটা পড়ে ফেলেছি। তারপরে এসে পুরো বইটা পড়ে ফেলেছে। এটা হচ্ছে চিঙ্গিজ আইতমাতবের গুণ। আমি বলছি এই বৈশিষ্ট্যটা রুশ সাহিত্যের ভিতরে আছে। এটা হচ্ছে ওই 19 শতকের রুশ সাহিত্যের ভিতরে আছে। কিন্তু আমি বলতে চাই না যে পাহাড় উস্তেপের আখ্যান বা গোর্কির মা একই ধরনের রচনা। গোর্কির মা একটা
পরিকল্পিত লেখা, যেটাকে বলা হয় যে বিপ্লব, মানে সমাজতান্ত্রিক বিপ্লবকে আইডিওলজিক্যালি সাপোর্ট করার জন্য পরিকল্পিতভাবে লেখা। এবং এটা একটা, তলস্তয় বলবেন, এটা একটা খাদযুক্ত ভেজাল আর্ট, খাঁটি আর্ট এটা না। কারণ ওর মধ্যে যে মানুষগুলো পারস্পরিক মানে মিথস্ক্রিয়া করে, যেভাবে সেটা দেখা যায়, সেগুলো সত্য না। মানুষ এইভাবে মানুষের সঙ্গে মিশে না, বা মানুষ এই পরিস্থিতিতে এগুলো করে না। এইটা হচ্ছে ওনার মতো মানে শিল্পীদের দিক থেকে ট্রু আর্ট এবং ভেজাল আর্ট, খাঁটি মানে ভেজাল আর্ট, মেকি আর্টের মধ্যে পার্থক্য। আচ্ছা, এটা নিয়ে একটা বড় তর্ক আছে। সেইটার আগে আমি একটা জিনিস বলতে চাই, এটা কিন্তু মানে জিনিসটা হলো কেউ প্রশ্ন করছে না বলে আমি কথা চালাচ্ছি। হ্যাঁ, মানে এই জিনিসটা কিন্তু কেউ ভাববেন না যে আমি হলো মানে মসি ভাইকে দখল করে রাখছি, কেউ বলে না, এখন আমি এই জন্য বলতেছি। মসজিদ ভাইয়ের কাছে হচ্ছে প্রশ্ন হচ্ছে আমার যে এই সময়ে যারা লিখছেন এবং এখন জীবিত আছেন, এরকম হচ্ছে বাংলা ভাষায় বা অন্যান্য ভাষায় আপনার প্রিয় লেখক কারা, বা যাদেরকে লেখা পছন্দ করেন, এবং তাদেরকে যে পছন্দ করেন এগুলোর কারণ কি? আপনি এটা এক ধরনের টেস্ট রিভিল হয়ে যাওয়ার মতো ব্যাপার, তো আমি সেটা আশা করবো আপনি বলবেন। আমি যদি বলি যে আমার টেস্ট কি, সেই টেস্ট কিন্তু আমি প্রকাশ করে দিয়েছি। এই জন্য আমি স্পেসিফিক রাইটারদের নাম দিতে চাচ্ছি। এই জন্য আরো স্পেসিফিক রাইটারের নাম বলা খুব কঠিন, কারণ একজন মানে লেখক জীবিত, লেখক জীবন শেষ হওয়ার আগ পর্যন্ত এবং তারও পরে একটা নির্দিষ্ট সময় পার না হওয়া পর্যন্ত এটা বিচার করা খুব কঠিন। কারণ তার একজন লেখকের একটা লেখা ভালো হতে পারে, একটা খারাপ হতে পারে, অনেক লেখকের। তবে মোটের উপর লেখক সম্পর্কে ধারণা করা যায়। আর জীবিত লেখকদের মধ্যে আমি পছন্দ করি হাসান আইজুল হককে। মানে গল্পের উনি যেন আগাগোড়া সারা জীবন গল্প লিখেছেন, এবং আমি গল্পের শিল্পী বলে আমি মনে করি, এবং আমি ওই কারণে তার লেখা পছন্দ করি। উপন্যাস আগুন পাখি বা অন্যান্য এগুলো, উপন্যাস হিসাবেও হ্যাঁ, উপন্যাসও ভালো আগুন পাখি। তবে আমি যে গ্রেট নভেল বলি সেটা আমি মনে করি না এটাকে। আচ্ছা, আর কেউ কি আছেন বাংলায় বা অন্য? আমার একটা খুব প্রিয় বই হচ্ছে সূর্য দিগর বাড়ি। আমি মনে করি বাংলাদেশের কথা সাহিত্যের মানে সবচেয়ে ভালো উপন্যাস এটা। না, এগুলো ছোট বলে উপন্যাস মনে করি না, বিষয়টা এরকম না। সেটা তার আকারের জন্য নয়, অন্যান্য এলিমেন্টের জন্য। উপন্যাসের ভিতরে পূর্ণাঙ্গ জীবনের একটা রূপ, তো এগুলি হচ্ছে জীবন মানে কিছু কাহিনী রেখা উপন্যাসগুলো।